তো যে পেশেন্ট গুলো আপনার কাছে আসছে, প্রত্যেকটা পেশেন্ট আপনার কাছে একটা নির্দিষ্ট স্টেট নিয়ে আসে, একটা নির্দিষ্ট স্টেট, একটা মেন্টাল স্টেট নিয়ে আসে, মানসিক অবস্থার কারণে আসে, বা যে ইয়াতে একটা ভাব নিয়ে আসে। তো দেখবেন বেলেডোনার স্টেট আপনার চেম্বারে অনেক বেশি। এই কারণেই আমাদের ডক্টর এম এল সেগাল বলেছে যে আমাদের চেম্বারে 40% রুগী বেলেডোনা হয়। আমাদের এনভায়রনমেন্টে এমন কি যে প্রায় জায়গাতেই বেলেডোনা খুব কমন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এগুলো চিন্তার খোরাক। আমি ফিলোসফির কথা বলতেছি। কেন বেলেডোনা 40% হবে? আপনি আপনার আশেপাশে, আপনার আইপিআর, আপনার এনভায়রনমেন্ট, আপনি এনভায়রনমেন্টে খেয়াল করবেন, একটু খেয়াল করেন, দেখবেন আপনার আশেপাশের যে লোকজন, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার কাজের মেয়ে, আপনার আত্মীয় স্বজন, এদের মধ্যে মোটেই সিরিয়াসনেস থাকে না, ফেবুলাস থাকে। অসুস্থতা খেয়াল করে দেখেন, এরা লাইটে থাকতে চায়, হালকা থাকতে চায়। অসুস্থতাকে এরা যখন থাকে বোঝা হিসাবে নেয় না। এরকম অ্যাঙ্গেলের লোকজন আপনার কাছে বেশি আসবে। এরকম অনেক বিষয় থাকবে যখন আপনি কোনো অ্যাকিউট স্টেট কভার করবেন। আপনি যখন কোনো অ্যাকিউট স্টেট কভার করতে যাবেন, এরকম অনেক বিষয় দেখবেন যে অটোমেটিক চলে আসবে। তো আপনি যখন অ্যাকিউট রিমেডি নেবেন, আপনি যখন অ্যাকিউট রোগের চিকিৎসা করবেন, হ্যাঁ, তখন এই টাইপের স্টেট গুলো আপনি দেখতে পাবেন। এই ফেবুলাস, এই লাইট, এই ক্যারিড হতে চাই, এই আপনার ফ্রিডম থাকতে চাই। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। এই কারণেই আসে। এমএল সেগাল কিন্তু এমনি মানে গাঁজাখুরি গল্প দেয়নি। আপনি চিন্তা করেন, চিন্তা করলে আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার আপনার বাড়ির 10 জন মেম্বার আছে, 10 জনকে নিয়ে আপনি চিন্তা করেন। তো আমরা এই যে বলি না যে আহ, এই বিষয়ে এই পথ, হ্যাঁ, আহ, এইভাবে এই মেডিসিন যায়, এরকম কিন্তু দেখবেন যে আমাদের যারা স্টল ওয়ার্ড আছে, হ্যাঁ, তারা কিন্তু আমাদেরকে কি বলেছে যে তোমরা ব্যক্তিকে চিনো। আর আমরা কিন্তু বলি যে আমার পেটের ব্যথার ওষুধ দাও, আমার মাথা ব্যথার ওষুধ দাও। কিন্তু স্টল ওয়ার্ডরা কিন্তু তা বলেনি, আর বলছে তুমি ব্যক্তিটাকে ওষুধ দাও। আপনি কেন, আপনি এই যে এই চেয়ারে, আপনার চেম্বারের এই চেয়ারে, বা আমরা এই যে চেয়ারে বসলাম, এটা এটা কেন? আমরা আসছি কিন্তু ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজে। আমরা এখানে আসছি ব্যক্তিটাকে ঠিক করার জন্য। তার অসুখ ঠিক করা আমাদের দায়িত্ব না। আমরা ঠিক করব তাকে। আমরা আইকে, আইকে ঠিক করব, মাইকে না। ভালো করে বুঝেন, আইকে, মাইকে না। এভাবে আমরা যদি কেস নিই, আমরা আগাতে পারবো। আমরা ঠিক এভাবে যদি চিন্তা করি, তাহলে অনেকবার দেখবেন যে অ্যাকুইট কেস আপনার সামনে আসবে। হ্যাঁ, একটা টিপিক্যাল অ্যাডাপ্টেশন থাকবে, একটা টিপিক্যাল প্রেজেন্টেশন দিবে। আপনার সামনে যে প্রেজেন্টেশনটা দিবে, আপনার সামনে যে টিপিক্যাল প্রেজেন্টেশন দিবে, তখন আপনি সেটাকে নেবেন। আপনার তার ইয়ার দরকার নাই, ওই প্রেজেন্টেশনকে আপনি ইয়ে করেন, মূল্যায়ন করেন। তো এই যে আলোচনা করলাম, এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু পলিক্রেস্ট মেডিসিন যে আলোচনাগুলো করা হয়েছে। তো এরকম আর যদি 10-15টা বা 20টা মেডিসিন যদি আপনি শিখে ফেলতে পারেন, খুব সহজে আপনার চেম্বার কিন্তু আপনি চালাই দিতে পারবেন। চোখ বন্ধ করে ইয়ে করতে, আপনাকে কিন্তু এটা ওটা করতে হবে না, আপনাকে ফাইল প্যাটার্ন বিক্রি করতে হবে না, আপনি শুধু ফাইটামি দিবেন। ঠিক আছে, এইভাবে আপনারা একটু ভাবেন, আপনারা একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার চেম্বারে কতজন পেশেন্ট ভয় পেয়ে আসছে। ভাবেন, কতদিন পেশেন্ট আসবে এসে নিজে নিজেই বলে আপনার চেম্বারে, আপনি ভাবেন যে কতজন পেশেন্ট আপনার চেম্বারে আসে এসে বলে যে ডাক্তার সাহেব একটু কি ইনভেস্টিগেশন করে দেখবেন, একটা দুটো টেস্ট দেন না। কতজন পেশেন্ট পান? 2 জন পান, 1জন পান। তাহলে এইরকম এসে কারা বলে? এই প্রেজেন্টেশন কার হয়? স্ট্যামোনিয়াম। আপনার স্ট্যামোনিয়ামের সেন্সেশন বোঝার দরকার নাই তো, ওর ইনভেস্টিগেশনের দরকার। কতজন পেশেন্ট আসবে এসে, আপনি যদি বলেন যে আপনাকে এই টেস্ট করা লাগবে, আপনার থাইরয়েডের টেস্টটা লাগবে, আপনার এই টেস্ট, হ্যাঁ, থাইরয়েড টেস্ট করবো না, এক এক ধরনের নেগলিজেন্সি বা এক ধরনের ইয়ে থাকবে, হাইসোমাস হতে পারে। কতজন
পেশেন্টকে আপনি পাবেন যে ফেবুলাসলি এই টেস্ট করতে হলে ফেবুলাসে হ্যাঁ দেন ভাই, দেন, উঠছেই না, 2 মাস 3 মাস কোনো কথা নেই। কতজন পেশেন্টকে আপনি দেখেন আপনার চেম্বারে আসে কিন্তু আপনি দেখেন না, ছোট্ট একটা অসুস্থতা নিয়ে আসছে, সেটাকে সে মৃত্যুর সাথে কানেক্ট করতেছে। আমি কতদিন বলছি অ্যাকুনাইটের দিকে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের দেখতে হয়। আমরা আসলে যে কিছু মূল মানে বাদ আমি কাউকে ছোট করছি না, গদ কিছু ঢুকাই দিয়েছি, আমাদের মাথা কিন্তু এক জায়গায় স্টাক হয়ে গেছে। অথবা দেন মেলা উল্টাপাল্টা আলোচনা হয়ে গেল, যাক আমি আমার ইয়ার নিয়ে আলোচনা করি। যে কেসটা দিলাম মাইগ্রেন, শোনেন ডেফিনেটলি হবে। শোনেন, ফার্স্ট কথা হলো যে আপনাকে পড়াচ্ছে তার প্রতি ভালোবাসা থাকতে হবে, তার প্রতি ভালোবাসা, তার প্রতি বিশ্বাস থাকতে হবে, তাহলে ডেফিনেটলি আপনারা এটা পারবেন। এই জিনিসই আপনার চেম্বারে আসে, অন্য একটা ফরম্যাটে আসে, কিন্তু এইরকম সেন্সেশন নিয়ে, এরকম নিয়ে আসে। আমি এই বিষয়গুলোকে ক্লিয়ার করছি আজকের এই ক্লাসের পরে। এই মেডিসিন আপনারা জিন্দেগিতে বলবেন না, আমি বলে দিচ্ছি। যারা আজকে এখানে মন দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে করছেন, দ্বিতীয়বার দেখতে হবে না, আমি বলে দিচ্ছি। আমি আপনাদেরকে কিছু গুরুবিদ্যাও এখানে দিয়ে দিব, কিছু গুরু টিপসও দিয়ে দিব। হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন, তাইলে হবে। তো যাক, কেসটা করি, আমি একটু পড়ি আপনাদের সুবিধার জন্য। তো পেশেন্টকে জিজ্ঞাসা করলাম, যেটা প্রথম প্রশ্ন, কি কি কষ্ট হচ্ছে আপনার? তো পেশেন্ট বলছে আমার মাথা ব্যথা হয়। কতদিন থেকে? কেউ যদি প্রশ্ন করে, প্রশ্নের পিঠে তো আপনাকে প্রশ্ন করতে হবে, কতদিন থেকে? 3-4 বছর থেকে। তো এর জন্য কি কি করলেন? এমআরআই করেছি, আলট্রাসোনোগ্রাফি করেছি, কিছু ধরা পড়েনি। 2-3 জন ডাক্তার বলেছে এটা মাইগ্রেনের সমস্যা। তো এই কথাগুলো যখন পেশেন্ট বলতেছিল, তখন তার মধ্যে এক ধরনের ইরিটেশন, এরকম মানে ব্যথা করছে, তো এরকম এক ধরনের বুড়ো কুচকে কথা বলতেছে, আমরা যেটাকে বলি ফ্রনিং। হ্যাঁ, আমাদের একজন লিখেছেন ফ্রন ডিসপোজিশন, ঠিক আছে, ফ্রনিং। এই ফ্রনিংটা আমরা পরে বুঝবো, এখন দরকার নাই। তো অনেক বেশি হয়রান, অনেক বেশি পেরেশান। তার মুখ দেখে মনে হচ্ছিল একদম বিধ্বস্ত চেহারা, চেহারাতে পেরেশানের বিষয়টা খুব স্পষ্ট ছিল। পেন নিয়ে কত কষ্টের মধ্যে ছিল, কত ইরিটেট, এটা বুঝেন। এই ফ্রনিং এমনি এমনি মুখ কিন্তু এরকম কাঁচুমুচু করে না, ভুরু কুচকা এমনি কথা বলে না, বোঝার চেষ্টা করেন। 4 বছর ধরে মাথা ব্যথা হচ্ছে। এই অবস্থায় একজন ব্যক্তি কিভাবে কথা বলতে পারে, এটা একটু কল্পনা করেন, এই তাকে ফিল করে কল্পনা করেন, তাহলে এই রোগীর চেহারা আপনার মুখের সামনে চলে আসবে। তো রোগীর সাথে আসা তার ছেলে বলছে যে সব রিপোর্ট নরমাল আছে, ডাক্তার এটাকে বলছে মাইগ্রেন। তো আমারও তাই মনে হয় মাইগ্রেন। তো মাইগ্রেনের ব্যথা কখনো মাথার এই বাম দিক থেকে হয়, বাম দিকে প্রচন্ড শুরু হয়, কখনো ডান দিকে হয়, কখনো সামনের দিকে হয়। ব্যথা এত হয় যে উনি কান্না শুরু করে দেন। এটা কিন্তু ছেলের কথা, নট পেশেন্ট। ভালো করে করেন, তার সাথে আসা তার ছেলে, তার অ্যাটেন্ডেন্সের কথা। তো রুগীর সাথে সাথে বলে উঠলো যে ব্যথা যখন বেশি হয়, মানে সারাদিন থাকে, তখন চোখ দিয়ে পানি আসে। মানে সে আকস্মিক উঠলো খুব দ্রুত। না, ব্যথা যখন বেশি হয় তখন সারাদিন সারাদিন থাকে, তখন চোখ দিয়ে পানি ঝরে। সে কিন্তু কান্নার কথা বললো না, ভালো করে খেয়াল করেন। রুগীর ছেলে বলছে যে মনে করুন যে রাতের ব্যথাটা 10টার দিকে শুরু হলো, তাহলে পরের দিন দুপুর 12টা 1টা পর্যন্ত থাকবে। আর যদি 3টা 4টার সময় শুরু হয়, মানে দুপুর বা বেলা 3টা 4টার সময় শুরু হয়, তাহলে রাত 12টা পর্যন্ত ব্যথা থাকবে। এবার বিছানা থেকে যদি সে না উঠে, তাহলে 2-3 দিন আর আসবে না। যখন ব্যথা থাকবে তখন সে একদম বিছানায় পড়ে থাকলো, এভাবে যদি পড়ে থাকলো, ব্যথাটা যখন চলে যায়, এভাবে যদি শুয়ে থাকে, তাহলে 2-3 দিন 2-4 দিন ভালো থাকবে, আর ব্যথা হবে না। কিন্তু যদি আবার উঠে পড়ে, তাহলে ব্যথা আরো বেড়ে যাবে। এটা ছেলে বলছিল। তো পেশেন্ট বলছে এই সময় আমার মেজাজ খুব খিটমিটে হয়ে যায়। তো পেশেন্টের ছেলে বলছে যে আগে 2-4 দিন পর পর এরকম হতো, কিন্তু এখন কন্টিনিউয়াসলি ব্যথা থাকছে, ব্যথার চোটে সে কান্না করতে থাকে। রুগী বলে উঠলো যে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। মানে কি? মানে হলো পেশেন্টের ছেলে যখন পেনের ফলে, মাথা পেন, হেডেকের পরে তার যখন সে যখন কান্না করছে, পেন এতই সিভিয়ার হয়, এতই সিভিয়ার, এতই ভয়াবহ হয় যে তার সহ্যের বাইরে চলে যায়। এই ব্যক্তি, মানে আমি যখন তাকে দেখতেছিলাম, মানে বেশ হিষ্টপুষ্ট এবং ইয়ে থাকে না, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছে যে না, সে খুবই স্ট্রং, এবং এই পার্সন এত কাঁদতে পারে না। এগুলো আমরা দেখলে বুঝি, আপনারাও বুঝেন যে কে কাঁদতে পারে আর কে কাঁদতে পারে না। তো ছেলে যখন কান্নার কথা বললো, পেশেন্টটা কিভাবে কভার আপ করলো ভালো করে খেয়াল করেন। চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি বাড়ায়, সে কাঁদছে বলছে না। তো তার এই স্টেটমেন্টে কি হয়, তার ব্যথা তীব্রতর, তার ব্যথা তীব্রতা
কতটা, তার মানে ব্যথার ইন্টেন্সিটি কতটা ডিপ সেটাকে ডিফাইন করা যায়। এতই ব্যথা, সে কাঁপছে না কিন্তু অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, তাই না? তো আমরা যারা বিগিনার আছি তারা যদি এই একটা রুব্রিক্স নিই, আমি একটু রাডার থেকে বাইর করি তাহলে সুবিধা হবে। আমরা মাইন্ড চ্যাপ্টারে চলে গেলাম, মাইন্ডে যাই কি নিব বলেন তো? এই চোখ দিয়ে কান্না পেন থেকে, তাহলে রুব্রিক্স কি হবে বলেন, কুইক, আরে বলে ফেলেন। উইপিং পেইন উইথ দ্য। হ্যাঁ, পেন উইথ দ্য, যারা আমরা রুব্রিক্স পছন্দ করি, হ্যাঁ, উইপিং পেন উইথ দ্য, আমরা এই রুব্রিক্সটাকে টেনে নিয়ে 1 নম্বরের মধ্যে ছেড়ে দিলাম, দেখেন একের এখানে চলে গেল। তাহলে উইপিং পেন উইথ দ্য, ঠিক আছে? এই উইপিং পেন উইথ দ্য আমরা এটা কিন্তু নিয়ে নিই কথায় কথায়, হ্যাঁ, কিন্তু এরকম আপনারা করবেন না, এই রুব্রিক্স এর পিছনে ছুটবেন না। এরকম রুব্রিক্স আপনার কেসকে কিন্তু অনেক সময় মিসগাইডেড করে দিবে। হ্যাঁ, আমাদের অনেক রুব্রিক্স শিখতে হবে, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এইভাবে নিবেন না। তার পেইন এত সিভিয়ার যে সে কান্না শুরু করে দেয়, তার ব্যাটা বলছে সে কান্না করে দেয়, তার চেহারাতে যে বিষয়টা আমি বর্ণনা করলাম, বেসিক্যালি এই যে এইটা কিন্তু উইপিং পেন, ঠিক আছে, সেটা নিচ্ছেন, আমার মেডিসিনের সাথে মিলতেছে, সেটা মিলে গেছে, সেটা মিলবে, কিন্তু এইভাবে নেবেন না। এই জিনিসটা বেসিক্যালি এটা কি, এর ফিলিংসটা কি? এই ফিলিংসটাই হলো তার এই যে এরকম ভুরু কুচকানো, আমাকে দেখা যায়, দেখা যাচ্ছে তো, এইরকম করা, এরকম করে প্রন ডিসপোজিশন, এই ইয়েটা, এইটা হলো এই ফিলিংসটা, এই মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা, এই কি বলবো, এই জেস্টারটা, এই জেস্টারটা কি ইন্ডিকেট করে? এই জেস্টারটা ইন্ডিকেট করে পারসিকিউটেড ফিলিং। আমি পারসিকিউটেড নিয়ে মনে হয় বলেছিলাম, আজকে সময় হবে না, আজকে অন্য আলোচনা হয়েছে, আমি পারসিকিউটেড নিয়ে আবার এই রুব্রিক্সে শুধু বুঝাবো। তো এই বিধ্বস্ত চেহারাটা তার পারসিকিউটেড ফিলিংটাকে ইয়ে করে, হ্যাঁ, পারসিকিউটেড ফিলিংটাকে দর্শায়। আমার অসুস্থতা আমাকে হয়রান করে দিচ্ছে, বিষয়টা এরকম, অসুস্থতা, আমার মাথা ব্যথা, হেডেকটা আমাকে হয়রান করে দিচ্ছে, পেরেশান করে রাখছে, বিরক্ত করে রাখছে ডাক্তার সাহেব, এটাই হলো তার এই এই যে পানি পড়া এবং তার যে কথা, এটা মানে আমি এই হেডেকে, মানে মাথা ব্যথার কারণে একদম হয়রান হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, বরদাস্ত করতে পারতেছি না, এটাই হলো এই কেসের ফিলিং, এটাই হলো এই কেসের জান, এটাই হলো অ্যাকুইট টোটালিটি। আমাদেরকে এই জিনিস ধরা শিখতে হবে। আপনি যখন রুব্রিক্স নিয়ে যাবেন না, এই জিনিসগুলো মাথার মধ্যে আসবে না, ঠিক আছে? এটা দিয়ে আমাদেরকে প্রেসক্রাইব করতে হবে। তাহলে সে যে যে টোনে কথা বললো, যে কাজটা ইয়ে করলো, সেটা হলো পারসিকিউটেড ফিলিং। উইপিং, আমি কি বললাম রুব্রিক্স, আমাদের সিয়াম বললো কি উইপিং পেন উইথ দা, আমার সামনে তো সে কাঁদছে না, আমি কেন রুব্রিক্সটা নিব? ভালো করে বুঝেন, অনেক অনেক অ্যাঙ্গেলে বলা যায়, আমার সময় না, আমি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করতেছি না, এই কারণেই কথা শুনলে রুব্রিক্স নেওয়া যাবে না, ঠিক আছে? তো এরপর আমি রুগীকে বললাম, এবার আপনি বলুন। রুগী বলছে যে ছেলে যা বললো সেরকমই, আমি ব্যথা নিয়ে ঘুম থেকে উঠি, এখন এটা প্রতিদিন হচ্ছে, আর আমার এই কাঁধটা একদম ভার ধরে থাকে, কেমন যেন ধরে আসছে, ভার ভার হয়ে আসছে। তো বললাম যে এরকম কি প্রতিদিন ধরে থাকে, এরকম ভার বোধ কি প্রতিদিন থাকে? বলছে হ্যাঁ। তো তাহলে আপনি কিভাবে ম্যানেজ করেন? এই কোশ্চেন গুলো করবেন। আপনারা আমার কাছে কেস টেকিং পাঠান, কি করে পাঠান, আমার মাথা টাথা খারাপ হয়ে যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে ইয়ে করেন, আমি যে প্যাটার্ন ইয়ে করছি, এই যে কোনো একটা প্যাটার্ন ফলো করেন, ফলাফল পাবেন। তো যাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম এই ঘাট ধরে থাকে, এই ব্যথা হয়ে কিভাবে ম্যানেজ করেন? তো রোগী বলছে কি আর করব, সবকিছু তো করে দেখেছি ডাক্তার সাহেব, আমি ডাক্তারদের কাছে গেছি, কবিরাজের কাছে গেছি, মৌলানার কাছে যে পানি পড়া নিয়ে আসছি, এমআরআই করছি, আল্ট্রাসাউন্ড করেছি, সিটি স্ক্যান সব করছি, 2 মাস আগে তো আবার এমআরআই করলাম, সবকিছু ঠিকঠাক, তার আগে আল্ট্রাসোনোগ্রাফি করেছি, সেটাও নর্মাল। তো রুগী যখন কথা বলতেছিল, তার মুখে একটা বিরক্তি, একটা ইরিটেশনের বিষয় ফুটে উঠেছে। হ্যাঁ, এবার আপনাদেরকে গুরুবিদ্যা দিই, কিছু গুরুধন গুপ্তধন দিই, এগুলো এগুলো লিখে রাখেন, এগুলো মাথার মধ্যে রাখেন, এগুলো ওইভাবে পাবেন না বই দেখে না।
হ্যাঁ, বইয়ের মধ্যে তো পাবেনই না। আর যাদের বই কেনার দরকার, অবশ্যই আপনারা ইমেল সেকেলের 1 থেকে 14 খণ্ডের অনুবাদ পাওয়া যায় মোয়াজ্জেম ভাইয়ের, ডক্টর মোয়াজ্জেম, তার কাছ থেকে আপনারা কিনে নেবেন। তার টোটাল 17টা বই আছে, 17টা বইয়ের দাম 4200 টাকা। ঠিক আছে, আমার কথা বলেন 200 টাকা বা ডাক মাসুল যেটা, সেটা হয়তো আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবে। ঠিক আছে, তো টিপসটা বলি, এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে কেস টেকিং করবেন? আমি কেস টেকিং নিয়ে বারবারই ভাবে ইয়ে করবো, কিন্তু কেস টেকিং আসলে ডেফিনেট কোনো ওয়েতে করা সম্ভব না। এগুলো এক এক কেসে এক এক ধরনের হয়। তো কিভাবে কেস টেকিং করবেন? ফার্স্ট জিজ্ঞাসা করুন, আমার কাছে কেন আসছেন? হোয়াই মি, আমার কাছে কেন আসছেন, এটা জিজ্ঞাসা করেন। এই একটা কোশ্চেন করবেন, ডেফিনেটলি আপনাদের কেস টেকিং এটা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অসুস্থতার সময় কি করেন, কিভাবে ব্যথা হলে ম্যানেজ করেন, কিভাবে কিভাবে ওই সময় কি করেন, কিভাবে কমে, এগুলো জিজ্ঞাসা করেন। এই দুটো প্রশ্ন অবশ্যই করবেন। এ ধরনের কোশ্চিন করলে আপনি রুগীর অ্যাডাপ্টেশন সম্পর্কে জানতে পারবেন, রুগী অসুস্থতার সময় কি করে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন। অসুস্থতার সময় আপনি কি করেন, কেমন আচরণ করেন, এগুলা জানবেন। কেন ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, কেন ইম্পর্টেন্ট জানা, কেস টেকিং এর সময় এই কোশ্চিন গুলা কেন করা দরকার? খুব সিম্পল। চিন্তা করেন, কোনো ব্যক্তির জ্বর আসছে, কি হয়? কারো জ্বর আসছে এবং শুয়ে পড়ে, কারো জ্বর আসছে দেখা যাচ্ছে সাথে সাথে প্যারাসিটামল, প্যারাসিটামল প্যারাসিটামল হলো না, খা অ্যান্টিবায়োটিক। কোনো পার্সন আবার ওই প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়বে, কোনো পার্সন আর প্যারাসিটামল মুখে দিয়ে দোকানে চলে যাবে, অফিসে চলে যাবে, কর্মক্ষেত্রে চলে যাবে, বিজনেস মিস করা যাবে না। কারো কি মেজাজ খিটমিটে থাকে, কেউ টিভি দেখতে বসে, কেউ আবার দেখবে মুভি, লাভের মুভি, ভালোবাসার মুভি, কেউ খেলা দেখবে, কেউ কার্টুন দেখবে। একজন এক একটা স্টাইল। প্রত্যেক ব্যক্তি তার অসুস্থতার সময় আলাদা আলাদা আচরণ করে। আমাদেরকে এই ব্যক্তিটাকে ঠিক করতে হবে, আমাদের চ্যালেঞ্জ এই ব্যক্তিকে ঠিক করার। এটাই হোমিওপ্যাথি, এটাই হোমিওপ্যাথি। আপনি যে যে ইয়েতে করেন, কোন মেথড করেন, যা ফলো করেন, ক্লাসিক্যাল অমুক তমুক, এগুলা বিষয় না। আমাদের মূল টার্গেটটা কি, আমাদের গোলটা কি? আমাদের গোল ওই অসুস্থ ব্যক্তিটাকে ঠিক করা। পিওর হোমিওপ্যাথি করতে হবে। তো যাক, এই রোগী কি কি বললো, কি করতে পারি? সবকিছুই সবকিছুই করে দেখেছি, এই কথাই তো বললো রোগী। ডাক্তার বললো, আরো উনি বলতেছেন যে ডাক্তার বললো যে আপনি এই যে পান টান খান, পান খাওয়া যাবে না। তো 2 মাস থেকে সেটাও বন্ধ করে দিয়েছি, তারপরেও ব্যথা হচ্ছে। গতকালকে তো সারাদিন ব্যথা ছিল, আমার চোখ দিয়ে পানি ঝরছে। তো সে সময় আপনি কি করলেন? আমার কিন্তু সে আর ইয়ার বলতেছে না, ম্যানেজ করলো কিভাবে, সে আমার আসলে কোশ্চেন বুঝতে পারছে না বা কিছু একটা হবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, সে সময় আপনি কি করছিলেন? রুগী বলছে কিছু না, মাইগ্রেনের 2টা ওষুধ খেয়ে নিলাম, সেটাতে ব্যথা ব্যথা বাড়লো না, মানে ব্যথা একটা লেভেলে থেকে গেল, কমলো না কিন্তু আর বাড়লোও না। তারপরে একটা সময় পরে ধীরে ধীরে কমে গেল। তো তখন তার কথার পিঠে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তাহলে ব্যথার ওষুধ খেলে কমে? বলে জি, মাঝে মধ্যে কাজ হয় না, মাঝে মধ্যে কাজ হয়, মাঝে মধ্যে কাজ হয় না। সারাদিন যখন কাজ হয় না, সারাদিন ব্যথা থাকে। কখনো ব্যথা বাম দিক থেকে আসে, ওই ছেলের মতন বলছে, কখনো ডান দিক থেকে আসে, কখনো পিছন দিক থেকে আসে। এবার তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যখন ব্যথা হয় তখন কি আপনার মেজাজে কোনো পরিবর্তন আসে? দেখেন, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর না পর্যন্ত, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি খুবই গুরুত্ব দিই এই জায়গাটাকে। আপনারাও দিবেন, আমি যাদের কাছ থেকে শিখেছি, যাদেরকে ফলো করি, তারাও এই বিষয়টাকে গুরুত্ব দেয়। আপনারা দিবেন, কে কি শিখালো, কি কি করলো, এই যে হবে না, এইভাবে আপনাদেরকে ধরে ধরে শেখাবে না। আপনি করেন, রেজাল্ট না পেলে আমাকে বলেন যে কি ফালতু শেখান, কাজ করে না। এইভাবে ইয়ে করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এখান থেকে আপনার কেস ওপেন হওয়া শুরু হবে। হয়তো বা 2-4টা কথায় আপনি কেসকে ধরে ফেলতে পারবেন। তো আমার এই আলোচনার মধ্যে কেসকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটা আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এক্সট্রাক্ট ভাঙতে হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো আমি তাকে বারবার জিজ্ঞাসা করছি, আপনি সে সময় কি করেন? আপনার যখন কষ্ট বাড়ে তখন আপনি কি করেন, কিভাবে ম্যানেজ করেন? সে কিছুই বুঝে না। কোন ধরনের উত্তর, আমার প্রত্যাশা অনুযায়ী আমি কোনো উত্তর তার কাছে পাচ্ছি না। সেই জন্য আমি ওই প্রশ্নে কিন্তু ঘুরায় ফিরায় করতেছি, বারবার করতেছি, আবার করতেছি। যখন আপনার কষ্ট শুরু হয় তখন আপনার মেজাজে কি পরিবর্তন আসে, এবারের প্রশ্ন। দীর্ঘ শ্বাস ফেললো,
আমার খুব মেজাজ কিটমিট হয়ে যায়। যে রুগী কি গুলো মানে জাস্ট এরকম গুলো ভালো করে খেয়াল করেন, আমি এটা বন্ধ করে দিই হিয়ারিং, তাহলে ভালো করে দেখতে পান। খুব মেজাজ খিটমিট হয়ে যায়, এইভাবে জাস্ট এইভাবে টেবিলে একটা টোকা মেরে একটা বাড়ি দিয়ে বললো, এই এতটুক এই এতটুক শব্দ হলেই, অল্প একটু শব্দ হলে সহ্য হয় না। এই যে দেখালো, এই এতটুক শব্দ হলে সহ্য হয় না, এই কথা বললো, আমার কাজ শেষ, আমি কেস চেকিং শেষ করে ফেললাম, আমার আর দরকার নাই, আমার কাজ হয়ে গেছে। এবার আমি যা শুনবো ওই একই মেডিসিনের কথাই সে বলবে, আমার ওই পর্যন্তই শুরু, আমার আর কনসেন্ট্রেশনের দরকার নেই, আমার লেখা শেষ, রেমেডি চলে আসলো ছোট্ট একটা জায়গায়। তার এই অ্যাটিটিউডটা পুরা একটা রিমেডিকে কভার করে, আমরা রিমেডিকে ওইভাবে পড়তে জানি না, তো ওই কারণে আমরা এটা পাই না। এটা আপনারাও পাবেন আপনার চেম্বারে, ডেফিনেটলি পাবেন। হোমিওপ্যাথি খুবই সোজা, হোমিওপ্যাথি একটা ন্যাচারাল জিনিস, খুব সিম্পল জিনিস, আমরা এটাকে জটিল করে তুলি। মেডিসিন যেরকম সিম্পল, কেস গুলো হতে হবে সিম্পল। আমিও নিজে জটিল করে ফেলি, আমিও মাঝে মধ্যে এত জটিল করে ফেলি, আমি নিজেই ভাবা জায়গা খেয়ে যাই, কিন্তু আসলে বিষয়টা তা না। ন্যাচারাল জিনিস ন্যাচারাল হবে, সিম্পল হবে। দেখেন কত রুগী কত সিম্পলি বললো, আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার মেজাজে কি পরিবর্তন আসে, সে কি বললো, খুব একটা ইম্পর্টেন্ট, যে আমার মেজাজ খিটমিটে হয়ে যায়, তখন কি করেন? সে বলে কিছু করি না, দরজা বন্ধ করে রাখি, অন্যদেরকে শব্দ করতে দিই না, কথা বলতে নিষেধ করি, বাড়ির লোকদের বলি যে মোটেও শব্দ করবা না, দোকানে থাকা অবস্থায় ব্যথা শুরু হলে দোকান বন্ধ করে দিয়ে ক্লোজ শাটার, বাসায় চলে আসি, এসে শুয়ে পড়ি। দোকান কেন বন্ধ করেন? এখান থেকে ডিডি করা যায় একটা মেডিসিনের সাথে। দোকান কেন বন্ধ করেন? কারণ ওখানে আওয়াজ হয়, ওটাও সহ্য হয় না, কাস্টমারদের সাথে কথা বলতে পারি না, তাদের সাথে দরদাম করতে ভাল লাগে না, এই জন্য বাসায় চলে আসি। ব্যাস হয়ে গেল। এখান থেকে 3-4টা রুব্রিক্স বানান, আপনারা যারা রুব্রিক্স বানাতে পছন্দ করেন, মেডিসিন চলে আসবে, কেস খতম। খুব ইজি, খুব ইজিলি চিন্তা করেন, জটিল ভাবে বোঝার দরকার না। আমি আসলে কি, আমি বারবারই মানে আমি কম বুঝি তো, আমি মনে করি আপনারা বুঝতে পারতেছেন না, এই কারণে একই কথা বারবার বারবার করে বলি, হয়তো আপনারা অনেকেই বিরক্ত হয়ে যান, খুব জটিল মনে হয়। বিষয়টা আসলে জটিল না, ইন্টারাকশন করেন, জটিল হবে না। তো যে রিমেডি দিলাম, এই রিমেডি যখন, আমি একটু করে বলি, রিমেডি তো বলবো, আপনারা তো অনেকেই পেরেছেন। তো এই রিমেডি যখন অসুস্থ হয়, ভালো করে এটা লেখেন, এটা এটা হলো গুরুবিদ্যা, গুরু টিপস, এটা দিয়ে দিলাম। আমি একটা নাম বাথরুমে বসে থেকে চিন্তা করতেছিলাম, এই টিপস গুলার ভুলে গেছি, আমারও মনে থাকে না। তো এই রিমেডি যখন অসুস্থ হয়, তখন তার বাসায় কারফিউ জারি করে, একদম কারফিউ, 144 ধারা। জানেন 144 ধারায় কি হয়? কারো অভিজ্ঞতা আছে? আমাদের বাড়ি ভাই সহ আরো সিনিয়র যারা আছে তাদের অভিজ্ঞতা থাকার কথা। 92 সালের এরশাদ বিরোধী আন্দোলনের সময়, আবার এই তো 111-এর সময় যা হলো, তখন ছিল 144 ধারা। কখন হয়, সেখানে কি হয়, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যা বলছি সেটা আগে বুঝেন। এই ওষুধের ব্যক্তি যখন অসুস্থ হয়, তখন তার বাসায় কারফিউ জারি করা থাকে, কেউ একটা শব্দ করতে পারবে না, ছোট বাচ্চা থাকলেও সে কাঁদতে পারবে না, আওয়াজ করতে পারবে না, টিভি বন্ধ থাকবে, কেউ কোনো শব্দ করতে পারবে না। আমি শান্তিতে শুতে চাই, আমি শান্তি চাই, শান্তিতে শুতে চাই। এই রোগী কি করলো, টেবিলে একটা টোকা মারলো, টোকা মেরে দেখালো এতটুকু শব্দ আমি সহ্য করতে পারি না। এটাই হলো এই রুমেডির ট্রিমেন্ডাস সেন্সিটিভিটি, ভয়াবহ সেন্সিটিভ। কত সহজে মেডিসিন শেখা যায় জানেন, কত সহজে শেখা যায়। ধন্যবাদ, অনেকে ক্র্যাক করে ফেলেছেন মেডিসিন। আমরা দেখেন, এখন খালি শোনেন। নাসির ভাই বলেন প্লিজ। ভাই এটা তো বাংলা সিনেমার মোস্তফা কামালের মতো মনে হচ্ছে। হ্যাঁ, সবই মনে হয়। 144 দ্বারা জারি করতে দিয়ে হবে না। হ্যাঁ, এবার দেখেন, না মেডিসিন তো পেরে গেছেন, অসুবিধা নেই। আমরা এবার একটু করে রেপার্টেজ নিই, আমরা এখন মাইন্ডের যাবো, তাই না? মাইন্ডে গেলাম, তাহলে ব্যথার সময় তার ইরিটেবিলিটি বেড়ে যায়, তাহলে আমরা নিব ইরিটেবিলিটি, IRRI, ইরিটেবিলিটি পেন ডিউরিং। ঠিক আছে, ইরিটেবিলিটি পেন ডিউরিং আমি নিয়ে নিলাম 2 নাম্বারের মধ্যে, 2 নাম্বার ক্লিপবোর্ডের মধ্যে নিয়ে নিলাম। দেখেন 2 এর নিচে 1 চলে আসছে। এরপরে ঠিকই একদম শান্তিতে থাকতে চাই, তাই না? শান্তিতে,
কোয়াইট, সবকিছু ঠান্ডা থাকবে, 144 ধারা, তাহলে কোয়াইট ওয়ান টু বি, কোয়াইট ওয়ান টু বি, কোয়াইট ওয়ান টু বি হয়ে গেলাম। স্যার আপনার স্ক্রিন শেয়ারিংটা বন্ধ ও আছে। স্ক্রিন, সরি সরি সরি, ভেরি ভেরি সরি, ভেরি সরি, বন্ধ করে দিতে ভুলে গেছি। আমি কেন এটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার দেখানোর দরকারটা কি? আমি তো কপি পেস্ট করব, আমি আপনাদেরকে চাচ্ছি প্র্যাকটিক্যালি করেন, রুগী আপনার সামনে বসে থেকে আপনারা এই কাজগুলোই করবেন। আচ্ছা, আমি প্রথম থেকে আবার দেখাই, তাহলে ইরিটেবল পেন ডিউরিং, মাইন্ডে ঢুকলাম, IRRI, ইরিটেবল পেন ডিউরিং ঢুকলাম, এই যে এটাকে আমি টেনে নিয়ে 2 এর মধ্যে দিলাম, 2 এর মধ্যে দিলে দেখেন এইখানে 1 ঢুকে আছে, আগে থেকেই ঢুকে আছে। এরপরে কি নিলাম, কোয়াইট ওয়ান টু বি, মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম, কোয়াইট QUIT, কোয়াইট ওয়ান টু বি গেলাম, এবার এটাকেও টেনে এনে 2 এর মধ্যে দিলাম। এখন আপনি বলবেন যে 2 এর মধ্যে কেন রাখছেন, 1 এর মধ্যে কেন রাখছেন, একে আরেকটা রাখছি, তাই না? তখন ওই যে কি রাখলাম 1 এর মধ্যে, উইপিং পেন উইথ দা, হ্যাঁ ওইটা আমার দরকার নাই, নিতেও পারেন, ওইটা আমি তো নিলাম না, আমি কোয়াইট ওয়ান টু বি, এই দুটো রুব্রিক্স তো এইটুকুর মধ্যে আমরা পেয়ে গেলাম। পেনের সময় আমার মেজাজ কিটমিটে হয়ে যায়, আমি চুপচাপ থাকতে পারি, কোয়াইট ওয়ান টু বি। তারপর কি বলছে, শান্তি চাই ডাক্তার সাহেব, কেউ আমাকে যেন ডিস্টার্ব না করে, তাই না? শান্তি চাই ডাক্তার সাহেব, কেউ আমাকে ডিস্টার্ব না করে, তার মানে কি, ডিস্টার্ব অ্যাভার্স বিইং, আমরা মাইন্ডের মধ্যে ডিস্টার্ব, DISTURB, ডিস্টার্ব অ্যাভার্স বিইং, দেখেন এই রুব্রিক। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি, এই যে একটু আগে যে দুটো রুব্রিক্স নিলাম, কি কি রুব্রিক্স নিলাম, এটা অ্যানালাইসিস আমরা দেখবো। এই অ্যানালাইসিস এখানে ক্লিক না করে আমি 2 এর এখানে ক্লিক করলে এই দুইটা ক্লিপ যে রুব্রিক্স নিলাম 2 নাম্বার ক্লিপ বোর্ডে, তাদের কি কি মেডিসিন আসছে সেটা একটু দেখতে পাবো। 2 এ ক্লিক করলাম, করলে দেখেন এই দুইটা রুব্রিক্স আমার কমন কি কি আসলো, নাক্স ভূমিকা, এটা হলো কি আর্নিকা, আর্সেনিক, চাইনা, কলচিকাম, তারপরে কি কর্টিলাস, আর সাইলিসফিগার মনে হয়, এই এই হচ্ছে 7টা মেডিসিন আসছে। এরপর আমি কি নিব, ডিস্টার্ব অ্যাভার্স বিইং, এটাকে তুলে দিলাম এর মধ্যে। আর নিব কি, আমি যে রেস্ট নিতে চাই, রেস্ট ডিজায়ার, আর EST, রেস্ট ডিজায়ার ফর, নিলাম তো। এবার দেখেন এই যখন 4টা রুব্রিক্স নিলাম, এটার অ্যানালাইসিস দেখি, আরে রাডার গেল বন্ধ, এই এক সমস্যা, মেমোরির প্রবলেম হলে দেখেন হ্যাং করলো। সিয়াম কি দেখাতে পারো নাকি? স্যার আপাতত আজকে ফোনে আমি। আজকে ফোনে, তাহলে আর হলো না। যাক, আমি আপনাদেরকে আচ্ছা দেখাই। স্যার, আমাকে 5 মিনিট টাইম দিলে আমি দেখাতে আচ্ছা, পারবো। তুমি 5 মিনিটের মধ্যে আমার ক্লাস শেষ হয়ে যাবে। আর দাঁড়াও দেখি, এটা হ্যাং করলো, এক যন্ত্রণা। টাস্ক ম্যানেজার, যন্ত্রপাতি আসলে টুলস, এগুলা আসলে কি, এগুলা এই ক্র্যাক ম্র্যাক জিনিস ইউজ না করাই ভালো, কিনে নিতে হবে। সবাই একটা ইয়ে দেন তো, একটা গোল রাখেন, প্রতি মাসে আমি 1000 টাকা করে এক্সট্রা জমাবো, 1 বছরের মধ্যে আপনার কেনা হয়ে যাবে। হ্যাঁ, আমারও নতুন গুলো চলে না। কি যেন আনমিউট হয়েছেন, একটু মিউট হয়ে যান। আমরা কি কি নিলাম, ইরিটেবল পেন ডিউরিং, রেডি? হয়েছে না তোমার? জি স্যার, আমি রেডি। আচ্ছা, আমারও তো ঠিক হয়ে গেছে, দাঁড়াও আমি ইয়ে হয়ে গেলে তোমাকে বলতেছি। ইরিটেবল পেন ডিউরিং নিলাম 2 নাম্বারের মধ্যে, কোয়াইট ওয়ান টু বি, QUIT, কোয়াইট ওয়ান টু বি নিলাম। তারপরে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা, ডিস্টার্ব অ্যাভার্স বিইং, DISTURB, ডিস্টার্ব অ্যাভার্স বিইং নিলাম। এরপরে নিলাম রেস্ট ডিজায়ার, REST ডিজায়ার, ডিজায়ার ফর, ঠিক আছে, এই 4টা নিয়ে নিলাম। আমার এখানে ঝামেলা করছে, বাদ দাও, তুমি দেখাও। ইরিটেবল পেন ডিউরিং, কোয়াইট ওয়ান টু বি, আমি দিয়ে দিই ইরিটেবল পেন ডিউরিং, কোয়াইট ওয়ান টু বি, তারপর ডিস্টার্ব অ্যাভার্স বিইং, আর হলো রেস্ট ডিজায়ার। ঠিক আছে, তুমি এটাকে ইয়ে করো, শেয়ার করো, আমি শেয়ারটা বন্ধ করে দিলাম। তো আমি আলোচনা করি, সে ওগুলা ইয়ে সাজাক। তো তার মধ্যে ইরিটেবিলিটি এত বেশি কাজ করে যে কাস্টমারের সাথে ঝগড়া না হয়ে যায়, দু কথা না হয়ে যায়, হ্যাঁ, এই কারণে সে বাড়ি চলে যায়। মানে ইরিটেবিলিটি হয়ে গেলে কি হবে, আমি রুব্রিক্স নিলাম ইরিটেবিলিটি পেন ডিউরিং, মানে যখন তার পেন হচ্ছে তার মধ্যে
এখন যদি কেউ কথা বলে তাহলে তার মধ্যে আরো রাগ হয়ে যাবে। এখন কাস্টমার যদি করে, কাস্টমারের সাথে কাস্টমারের উপরে তো রাগ হয়ে যাবে, আর কাস্টমারের উপরে যদি রাগ হয়ে যায় তাহলে কি হবে? ঝগড়া শুরু হয়ে যাবে, তাই না? এই কথাগুলো কিন্তু সে বলেনি, এটা তো আমার থার্ড সেন্স। আপনার থার্ড সেন্স এটা কাজে লাগাতে হবে। তার মধ্যে কি হচ্ছে এটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং বিহাইন্ড দ্য লাইন। আমাদের হ্যানিম্যান কি শিখেছে? রিড বিটুইন দ্য লাইন। আর এটা হলো আন্ডারস্ট্যান্ডিং বিহাইন্ড দ্য লাইন। রুগী যে কথা বলবে না, কিন্তু তার কথা বলার মধ্যে কি বোঝাচ্ছে সেটা আপনাকে বুঝে নিতে হবে। সে যা বলছে তার পেছনের কথা কি সেটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। সে বলল কাস্টমারের সাথে কিভাবে ঝগড়া করতে পারি, এর থেকে বেটার হলো দোকান বন্ধ করি, বন্ধ করে বাড়ি চলে যাই, বাড়িতে যেয়ে শুয়ে থাকি। বিন্দু মাত্র শব্দ সে সহ্য করতে পারছে না। দোকানের প্রতিও সে কি ইনডিফারেন্স হয়ে পড়ছে। ফেবুলাস না কিন্তু, দোকানের প্রতি সে ইনডিফারেন্স হয়ে পড়ছে। দোকান শাটার বন্ধ করে দিচ্ছে, আমার ইনকামের দরকার নাই, থাক পরে দেখবনি। ইনডিফারেন্স হয়ে পড়ছে দোকানের প্রতি, দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে। কিন্তু কেন? কারণ দোকানের কাস্টমারদের সাথে ঝগড়া হওয়ার থেকে বেটার একদিন দোকান বন্ধ থাক। কাস্টমারের সাথে ঝগড়া করলে, একটা কাস্টমারের সাথে ঝগড়া করলে 10টা কাস্টমার হারাবো, তার থেকে দোকান বন্ধ থাক, একদিন ব্যবসা হবে না, পরের দিন ব্যবসা পুষায় নিব, বাড়ি যাই। এটাই ছিল তার মানে তার ভেতরের বিষয়। তো তার ছেলে বলছে আমরা আরো অনেক ডাক্তারের সাথে কনসাল্ট করে মেডিসিন খাওয়াইছি, কিন্তু কোথাও কোনো উপকার পাইনি। সব জায়গায় টেম্পোরারি উপকার হয়, 2-4 মাস ভালো থাকে, কিছুটা আরাম থাকে, তারপর আবার আগের থেকেও ভয়াবহ হয়ে যায়। তো আমি তাকে বললাম যে হোমিওপ্যাথি খেলে, মানে আমার তো কনফিডেন্স চলে আসছে যে এটা এই মেডিসিন, হোমিওপ্যাথি খেলে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার ছেলে দেখেন, এবার ছেলে আবার খুব ইন্টেলেকচুয়াল। সে বলছে হ্যাঁ স্যার আমরা তো অনেকবার হোমিওপ্যাথি খাওয়াইছি, 1 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছে, কোনো লাভ হয়নি। এবার চিন্তা করেন আমার মুখের সামনে যদি কথা বলে তাহলে আমার কোন জায়গাটা থাকে। আমি বললাম যে আমার কাছে তো খাওয়াননি, এবার আসছেন, আমি কনফিডেন্ট এটা অবশ্যই ঠিক হবে, আপনি নিশ্চিন্তে থাকেন। এই কনফিডেন্সটা কেন? ওই কনফিডেন্স কিন্তু টোকা মারার জন্য, ওই কারণে আমি ওটাকে কনফিডেন্স ছিলাম, না হলে আমি এটা নিয়ে আমারও কনফিউশন কিছুটা থাকতো। এবং আজকের লেকচারের পরে আপনারাও এই টাইপের রুগীতে কনফিডেন্স হবেন, আমি কনফিডেন্ট। যারা আজকে মন দিয়ে শুনলেন, ভালোবেসে শুনলেন, ডেফিনেটলি তাদের কখনো ভুল হবে না। ঠিক আছে সিয়াম, তুমি কি করলা? তাহলে আমাদের এখানে কি নাক ভূমিকা চলে আসলো। এটা কিন্তু একটা সেট, আমি বোঝানোর জন্য বলতেছি, এটা একটা সেট। ঠিক আছে, এরপরে সিয়াম তুমি 2 নাম্বার ইয়াতে চলে যাও, এই 2 নাম্বার ক্লিপে চলে যাও। ঠিক আছে, 2 নাম্বার ক্লিপ এবার যেগুলো বলবো সেগুলো 2 নাম্বারে নিবা। তাহলে আমরা কি নিলাম? আমি যেগুলা ইয়ে করলাম সেটা, ওই যে প্রথমে একটা রুব্রিক্স রেখে দিলাম যে উইপিং পেন উইথ, সেটা নাও। কি হলো সিয়াম, শুনতে পাচ্ছ? উইপিং পেন উইথটা নাও, আমি এটা নিতে নিষেধ করছিলাম। এই রুব্রিক্সটা আমি কভার করলাম কি দিয়ে? এটাকে 2 নম্বরে নাও। এই রুব্রিক্সটাকে আমি কভার করলাম হচ্ছে ডেলুশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড নিয়ে নাও। ডেলুশন পারসিকিউটেড মানে ওই রুব্রিক্স আর রুব্রিক্স একই, আমি কিন্তু উইপিংটা নিলাম না, আপনাদের জন্য নিলাম যারা এক কথায় রুব্রিক্স নিতে চান। হ্যাঁ, এটাকে ওকে করা করে এখানে নিয়ে নাও। হ্যাঁ, এরপরে নাও হচ্ছে ইরিটেবিলিটি পেন্ডিউরিং, নাও ইরিটেবিলিটি পেন্ডিউরিং। আপনারা দেখেন ও কিভাবে নিচ্ছে, পেন্ডিউরিং, ওকে করো। ওটাকে টেনে নাও ইয়ার 2 এর মধ্যে, হ্যাঁ ছাড়ো। এবার ওকে করো, এটা ওকে করো। হ্যাঁ, এবার ওই 3 নাম্বারের ক্লিপটা দেখাও, কি আসলো? আমরা একটু সাইড দিয়ে আলোচনা করি কি কি মেডিসিন আসলো। ম্যাক্স ভূমিকা, পালসেটিলা, আর্সেনিক আর ক্যান্থারিস, নাকি? তো আমরা যখন পরবর্তীতে জার্নিটা, এই মেডিসিনটা আমার জার্নি পড়ানোর ইচ্ছা আছে, হ্যাঁ, এই জার্নি যখন শিখে যাব আমি ডেফিনেটলি এই মেডিসিন নেওয়ার জন্য আপনাদের কোনো রুব্রিক্স নিতে হবে না, এটা আমরা ওইভাবেই শিখাবো। হ্যাঁ, আমরা এখন যেহেতু ইনিশিয়ালি আলোচনা করছি এই কারণে বলতেছি। তো এই যে পারসিকিউটেডটা কি বললাম? পারসিকিউটেড কি হয়? পারসিকিউটেড আপনি কখন নেবেন? পারসিকিউটেড হবে, ভালো করে মনে রাখেন, এগুলা এগুলা টিপস ছোট করে বলতেছি আমি, রুব্রিক্স অনেক বড় করে বুঝাই, কিন্তু একদমই জান 1টা 2টা লাইনে বুঝাচ্ছি। সেটা হলো আপনি যখন অনেক বেশি হয়রান হবেন, মানে আপনি বা রুগী অনেক বেশি হয়রান হবে, অনেক পেরেশান হবে, রোগ আপনাকে জ্বালাচ্ছে, এরকম আপনার মধ্যে যখন কাজ করবে, তখন আমরা কিন্তু পারসিকিউটেড নিই। তো এই 3টা রুব্রিক্সে আমরা কি কি পেলাম? নাক্স ভূমিকা, পালসেটিলা, আর্সেনিক আর ক্যান্থারিস অ্যানালিসিস করে এই 4টা মেডিসিন পাইলাম। ঠিক আছে, এখন এই পেশেন্ট কি একদম কোয়াইট ওয়ান টু বি, একদম আওয়াজ পছন্দ করে না, নিয়ে নাও তো কোয়াইট ওয়ান টু বি।
নিয়ে নাও তাড়াতাড়ি, কুইক। কোয়াইট কোয়াইট ওয়ান টু বি, কোয়াইট ওয়ান টু বি, ওকে। হ্যাঁ দেখাও, কোয়াইট ওয়ান টু বি, তাহলে কি কি আসলো? কোয়াইট ওয়ান টু বি নিলে আর্সেনিক আর নাক্স ভূমিকা। আমি কিন্তু রেপার্টরি নিয়ে খেলাচ্ছি কিভাবে খেলে। একদম আওয়াজ পছন্দ করে না কোয়াইট ওয়ান টু বি। রুগী বলছে বাসায় ফিরে আরাম করি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। হ্যাঁ, এটা একটা মানে অ্যাডাপ্টেশন, এক ধরনের অ্যাডাপ্টেশন। কিন্তু আমি এরকম করে আরামে থাকতে চাই, ঠিক আছে? আমি যে অবস্থায় পাই সেই অবস্থায় কোনো নড়াচড়া করতে চাই না, কোনো প্রকার প্রবলেম আমি নিই না, থাকতে চাই না। হ্যাঁ, এবং কোনো প্রকার ডিস্টার্ব আমি সহ্য করি না। তুমি একটা কাজ করো তো, ডিস্টার্ব অ্যাভার্স বিইংটাকে নাও, এটাকে 3 নম্বরে নাও। ডিস্টার্ব অ্যাভার্স বিইং, ডিস্টার্ব অ্যাভার্স বিইং। অনেকে এটা বুঝতে পারবেন না, এগুলা হলো অ্যাডভান্স লেভেল, এভাবে স্টাডি করতে হয়। ডিস্টার্ব অ্যাভার্স বিইং এর সাথে নাও তুমি কোয়াইট ওয়ান টু বি। দুটো দেখাও তো কি আসে। এখানে আসছে কি ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, ব্যাম্বোসা, নাক্স ভূমিকা, জিঙ্গো বায়োলুবা। ঠিক আছে, এই দুটা রুব্রিক্সকে নিই। মানে কেউ যদি বলে যে আমি একদম পছন্দ করি না, আওয়াজ পছন্দ করি না, বাসায় যে ফিরি আমাকে কেউ যাতে বাসায় যে আরামে শুয়ে থাকি, কেউ যাতে আমাকে ডিস্টার্ব না করে, এরকম যদি হয়, তাহলে এই দুটা রুব্রিক্সের কথা চিন্তা করলে দেখেন এই মেডিসিন গুলো আসে। হ্যাঁ, কিন্তু আপনি যখনই রেস্টে চলে যাবেন, রেস্ট ডিজায়ার, হ্যাঁ রেস্ট ডিজায়ারটাকে নিয়ে নাও এর সাথে। রেস্ট ডিজায়ার, রেস্ট ডিজায়ার, রেস্ট ডিজায়ার, এটাকে তিনে নিয়ে নাও। তাহলে কি হলো, কি আসছে? তাহলে আসছে দুটো মেডিসিন, ব্রায়োনিয়া, নাক্স ভূমিকা। হ্যাঁ, এগুলো কিন্তু খেলা, মজার খেলা। ব্রায়োনিয়া, নাক্স ভূমিকা আসছে। এ রোগী কি বলছে? এ রোগী বলছিল যে সে খুব খুব বিরক্তি চলে আসে, মেজাজ খিটখিটে হয়ে যায়, ইরিটেবিলিটি, পেন ডিউরিং। এবার যদি আমি এর মধ্যে ইরিটেবিলিটি, পেন ডিউরিং নিই, তাহলে দেখবেন যে আর ওর মধ্যে ব্রায়োনিয়া নাই, ইরিটেবিলিটি, পেন ডিউরিং এর মধ্যে ব্রায়োনিয়া নাই। ঢুকলে রুবিক্সটা দেখাও, পেন ডিউরিং, ব্রায়োনিয়া নাই। এটা যদি আমরা 3 নাম্বার ক্লিপবোর্ডে ঢুকাই দিই, দেখেন এখানে ব্রায়োনিয়া নাই। হ্যাঁ, নিয়ে নিই, তখন কিন্তু একমাত্র নাক্স ভূমিকা। আপনি যে শেডে যান, রুব্রিক্স আপনি যে দিক দিয়ে ধরেন, মেডিসিন কিন্তু এক থাকবে। এই কারণে আমি রুব্রিক্স নিয়ে খেলতে পছন্দ করি না, রুব্রিক্স নিয়ে ইয়ে করতে পছন্দ করি না। আপনি যদি মূলটা বুঝতে পারেন, তাহলে আপনার এত ঝামেলা করার দরকার আছে? এই তুমি কোনটা দেখালা? ও আচ্ছা, ঠিক আছে, 4 নাম্বারটা। তো এটা তাহলে নাক্স ভূমিকার কেস। এটা আপনাদের ব্রেড এন্ড বাটার ড্রাগ। এটা মানে খুব জরুরি না যে পেশেন্ট আপনার কাছে হাইপার অ্যাসিডিটি নিয়ে আসবে, এটা জরুরি না যে সে গ্যাস্ট্রিকের কমপ্লেন নিয়ে আসবে, গ্যাস্ট্রিক আলসার হবে। এটা এটা থাকার দরকার নাই, তার ডেগুর উঠবে, দরকার নাই। এটা জরুরি না যে সে ড্রাঙ্কার, সে মদ খায়, এটা সে রোগীরা বলেও না। সত্য কথা, গার্জেন মার্জেন থাকে তাহলে বোঝা যায় সে তামাক খায়, গাঁজা খায়, এগুলো জরুরি না। আমরা নাক্স ভূমিকার ম্যাথমেটিকা যখন পড়বো, আপনি পড়েন, ইটস এন এভরি, আপনি কেন থেকে শুরু করে সবগুলাতে কিন্তু আমরা ইমেজ পাই। নাক্স ভূমিকার এই থাকবে, ওই থাকবে, রাত্রি জাগরণ থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, হ্যান তেন একটা পিকুলার বলুন, একটা কেমন যেন একটা ইমেজ আমাদের মাথার মধ্যে যায়। সেগুলো ঠিক আছে, সেটা তো অনেকে আমরা প্র্যাকটিস করতেছি ডেফিনেটলি, সেটা না আমি বলতেছি না। কিন্তু আমরা কত ইজিলি আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে পারি, নাক্স ভূমিকাকে আমি কিভাবে দিতে পারি, এটা আমি বোঝানোর জন্য এটা করছি। ঠিক আছে, আমাদেরকে এইভাবে করতে হবে। কোয়াইট ওয়ান টু বি, কোয়াইট ওয়ান টু বি আমাদের রুব্রিক্স আছে না, কোয়াইট ওয়ান টু বি, কোয়াইট ওয়ান টু বি দেখাও, ঢুকো কোয়াইট ওয়ান টু বিতে। দেখেন এই যে কোয়াইট ওয়ান টু বি, কোয়াইট ওয়ান টু বির পরে দেখেন আরো গভীর লেভেল, আরো ডিপ, আরো সাব রুব্রিক্সে যদি চলে যান, এই যে নিচে এখানে হাতটা নিয়ে আসো তো, রিপোজ এন্ড ট্রাঙ্কুয়ালিটি ডিজায়ার ফর, এটা কিন্তু আরো পরের লেভেল। কোয়াইট হবে তারও গভীরে, এটা রিপোজ এন্ড ট্রাঙ্কুয়ালিটি ডিজায়ার ফর। দেখেন ও হাত রেখেছে, রুব্রিক্সটা ভালো করে দেখেন। কোয়াইট ওয়ান টু বি, আমি এটা দিয়ে দিই, আমি কপি করা আছে, কপি করে দিয়ে দিই। এই রুব্রিক্সটার কথা বলতেছি, সেটা হচ্ছে কোয়াইট ওয়ান টু বি, রিপোজ এন্ড ট্রাঙ্কুয়ালিটি ডিজায়ার ফর। আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কি করে এটা ইউজ করবেন, কখন কোয়াইট ওয়ান টু বি, কখন কোয়াইট ওয়ান টু বি, রিপোজ এন্ড ট্রাঙ্কুয়ালিটি
রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটি ডিজায়ার ফর। আমি বিস্তারিত আলোচনা করবো, ভালোভাবে বুঝতে পারবেন। নাক্স ভূমিকার মেইন জিনিস কিন্তু কোয়াইট ওয়ান টু বি। কোয়াইট ওয়ান টু বি এটার থেকে আরো গভীর, মানে নট অনলি কোয়াইট ওয়ান টু বি, তার থেকে আরো গভীর। ঠিক আছে, নাক্স ভূমিকা যখন অসুস্থ হয়ে পড়বে, ভালো করে এটাও একটা গুরু গুরু কি বলবো টিপস, গুরু রত্ন, গুরু রত্ন কি একটা ওয়ার্ড ইউজ মানে মাথায় আসলো, ভুলে গেলাম, এটাতে লিখে রাখবো। এটা মনে রাখেন, নাক্স ভূমিকা যখন অসুস্থ হয়ে পড়বে, সে বলে, ভালো করে খেয়াল করেন, আমি শান্তিতে থাকতে চাই। ভালো করে মাথায় ঢুকায় নেন, আমাকে দেখেন, আমি শান্তিতে থাকতে চাই। কিভাবে কথা বলছি ভালো করে খেয়াল করেন। নাক্স ভূমিকা এবং সালফার যখন এই দুইটা মেডিসিনে আপনার চেম্বারে আসবে, আপনার সামনে আসবে, আপনার সামনের সিটে বসবে, আপনার ক্লিনিকে আসবে, তখন আপনার কাছে এসে বলবে, ডাক্তার সাহেব কিছু বাদ দিয়ে আমি শান্তিতে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, শান্তিতে শুয়ে থাকতে চাই। বারবার দেখাচ্ছি, এটা আপনার মাথার মধ্যে ঢুকাই নেন, কথাটা খুব কেয়ারফুলি শুনেন, আমি কিভাবে বলছি ভালো করে ঢুকাই নেন। শান্তিতে, শান্তি, অনেক লম্বা টোনে বলবে। এটাই হলো, আমি এটা অনেক ব্যাখ্যা করব, অনেক ইয়ে করে ব্যাখ্যা করবো কেন করে হ্যান ত্যান, কিন্তু আজকে না। রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটি, এটাই হলো রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটি। এটা খুব খুব দ্রুত বলবে না, খুব দ্রুত বলবে না, শান্তিতে শুয়ে থাকতে হবে, শান্তি কথা বলবে, ওর মধ্যে একটা শান্তি ভাব, কথার মধ্যে একটা শান্তি, এটা মস্তিষ্কের শান্তি, মনের শান্তি। রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটি। রেপার্টরিতে কি দেওয়া আছে ভালো করে দেখেন, ট্রাঙ্কুইলিটি, সেডেটিভ না। আপনারা অ্যালোপ্যাথিতে আমরা দুই ধরনের ড্রাগ পাই, একটা কি সেডেটিভ ড্রাগ, আর একটা হলো ট্রাঙ্কুইলাইজিং ড্রাগ, কি বলে ট্রাঙ্কুইলাইজার। সেডেটিভ ড্রাগ কি? সেডেটিভ ড্রাগ হচ্ছে ঘুমের জন্য দেওয়া হয়। আমরা এই যে সিডাক্সিন অমুক তমুক এগুলো খাই না, এটা হলো সেডেটিভ ড্রাগ। আর ট্রাঙ্কুইলাইজার কি? ট্রাঙ্কুইলাইজার হচ্ছে ঘুম তো আসবেই, তার সাথে একটা মনের শান্তি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নাক্স ভূমিকা কেন কেন এই এই জায়গায় যায় এগুলা বলবো। নাক্স ভূমিকার জার্নি যখন পড়বো, নাক্স ভূমিকাকে যখন পড়বো, তখন এগুলো দরকার আছে, আমরা তো ওইভাবে পড়িনি, ম্যাথমেটিকা গুলো নাই, কোনো বই এগুলা নাই। ডেফিনেটলি বইয়ের পিছনে আমরা যারা ছুটছি, আপনি পড়ে দেখেন সেগুলোর বই এগুলো মিলাতে পারবেন না। এগুলো অ্যাডভান্স লেভেল জায়গায়, বই এখনো তৈরি হয়নি, আমি আপনাদেরকে দুটো নামও দিতে পারবো না আমাকে যদি বলেন। তো নাক্স ভূমিকার ম্যাক্সিমাম কেসগুলাতে, মানে আমি বলতে চাই 90% কেসগুলাতে আপনি যে রুব্রিক গুলা পাবেন, এই যে সিএম এর এখানে দিয়ে রেখেছে, ক্লিপবোর্ড গুলা দেখাও, কোয়াইট ওয়ান্ট টু বি, ইরিটেবিলিটি, পেন ডিউরিং, রেস্ট ডিজায়ার, ডিস্টার্ব অ্যাভার্স বিং, লঙ্গিং, রিপোর্টস এন্ড ট্রাঙ্কুইলিটি ফর, এই লঙ্গিং, রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটি ফর, এই রুব্রিক্স গুলা আপনি পাবেন। ঠিক আছে, এই রুব্রিক্সটা মনে হয় নাওনি না, লঙ্গিং, রিপোর্টস এন্ড ট্রাঙ্কুইলিটি ফর, এই ইয়াগুলাই কিন্তু ম্যাক্সিমাম ইয়াতে। এই রুব্রিক্স গুলা যদি আমরা একদম পুঙ্খানুপুঙ্খরূপে বুঝি, মানে কানের কাছ দিয়ে চোখের ধার দিয়ে গেলে আমরা যদি ধরে নিতে পারি, ডেফিনেটলি আমরা নাক্স ভূমিকা কখনো ভুল করবো না। এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ইনশাল্লাহ আমরা এগুলা চেষ্টা করব। তো পরের আলোচনা আসি। এই ব্যক্তি কি করলো, দোকানে যায় ব্যথা আসলো, তখন কি করলো, অ্যাডাপ্টেশন কি করলো, দোকান বন্ধ করে বাসায় চলে গেল। ব্রায়ানিয়া হলে এই কাজটা কখনোই করতো না, ডেফিনেটলি করতো না। ব্রায়ানিয়ার অসুখ হয়েছে বসে থাকবে না। তো দোকান বন্ধ করে চলে গেল। আমাদের রুব্রিক্স আছে, নাও সেম নাও, বিজনেস অ্যাভারশন, বড় রুব্রিক্স, বিজনেস অ্যাভারশন, বিজনেস অ্যাভারশন 2, বিজনেস অ্যাভারশন 2। ঠিক আছে, বিজনেস অ্যাভারশন 2। ঠিক আছে, দোকান বন্ধ করে চলে গেল। তো দেখেন, বইয়ের নাম মনে থাকছে না, কেন্ট, যাক আমাদের কোনো, আমি কাউকে কিন্তু ছোট করছি না, ডেফিনেটলি আমরা ওগুলো পড়ে এই জায়গায় আসছি। আমরা এই ম্যাথমেটিকা গুলাতে কি দেখি, নাক্স ভূমিকা অনেক বিজনেস ওরিয়েন্টেড পারসন, বিজনেসে অনেক পরিশ্রম করতে পারে, লেগে থাকতে পারে, ধরে থাকতে পারে,
আমরা এটা দেখি। আর আমরা কি দেখলাম এই কেসে? আমরা এই কেসে দেখলাম রুগী ব্যবসা ছেড়ে দিয়ে দোকানে শাটার বন্ধ করে দিয়ে চলে গেছে বাড়িতে, যে শুয়ে আছে। তাহলে কেমন হলো? আমাদের তো একটা ফিক্সড ইমেজ তৈরি করে রেখেছে আমাদের ওই প্রচলিত ম্যাট্রিমেডিকা গুলা থেকে, কিন্তু প্র্যাকটিক্যালি তো হলো না। এটারও কারণ আছে, এটা আমরা যখন জার্নি নিয়ে আলোচনা করব তখন দেখব। তো যাক, রোগীর ফলোআপ একটু বলি। আমাকে বারবার খালি বলেন কিভাবে ডোজ দেন, কি করে সেকেন্ড ফলো মেডিসিন আসে, হ্যান ত্যান, এগুলা এইভাবে তো আসলে করে উঠতে পারি না, এটাই কুলাতে পারতেছি না ক্লাস নেওয়াটাই। তারপরে আবার ওগুলা কখন কি করবো, তারপরে আমি একটু বলি ফলোআপ গুলা, 2-3টা বলি, তাহলে হবে। আপনারা আমাকে আর 10টা মিনিট সময় দেন, ঠিক আছে? তো রুগীকে রুগী 1 সপ্তাহ আমি ওষুধ দিয়েছিলাম, 10-12 দিন 15 দিন যাওয়ার কথা, তো রুগী 1 সপ্তাহ পরে আসছে। তো জিজ্ঞাসা করলাম এই কয়দিন কেমন ছিলেন? তো বলতেছে এই কয়দিন তো ভালোই ছিলাম, কিন্তু গতকালকে পুরা দিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম 6টার সময়। কি হয়েছিল? বলো মাথা ব্যথা। তো মাথা ব্যথা কিরকম? বললো আগের মতন একদম তীব্রতর। মানে রুগী গত 6 দিন ভালো ছিল, এই 7ম দিনে আজকে আসছে, মানে সেদিন আসছে 8ম দিন। হ্যাঁ, তো বলতেছে 7 দিন আগে এমন তীব্রতর ব্যথা শুরু হলো। তো এই ক্ষেত্রগুলাকে আপনাকে রুগীর টোনটাকে ভালো করে বুঝতে হবে। টোন শুনে মনে হবে কোথাও না কোথাও, মানে এরা যখন কথা বলবে না তখন মনে হবে যে কোনো ওষুধ কাজই হয়নি। আমি লাইকোপোডিয়ামের তো বলছিলাম, এমন ভাবে কথা বললে মনে হচ্ছে যে কাজই হয়নি। তখন আপনার মনের মধ্যে মানে না, মেডিসিন সিলেকশন ভুল করলাম, এত কনফিডেন্স ছিলাম, ভুলে গেল, আবার আমাকে অ্যানালাইসিস করতে হবে, এরকম মনে হবে। কিন্তু করবেন না, টোন শুনবেন, ভেরিফাই করবেন, আবার পেঁচাবেন, পেঁচে পেঁচে কোশ্চিন বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে যাবেন। তো আমি বললাম যে গতদিন খারাপ ছিলেন ঠিক আছে, কিন্তু গত 6 দিন কেমন ছিলেন সেটা বলেন। কারণ রোগী বলছে বাকি 6 দিন আরামে ছিলাম, কিন্তু গতকাল অনেক কষ্ট, একদম মাথা ব্যথা, ঘুমায় উঠে তারপর থেকেই শুরু হয়েছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি কি কি পার্থক্য বুঝতে পারলেন ওষুধ খাওয়ার পরে একটু বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না, অবশ্যই বলবো। একবারে এরকম করে বলে, কেন বলবো না, অবশ্যই বলবো। গতদিনও অনেক ব্যথা ছিল, অনেক বমিও হয়েছিল। কি কথা বলে! তা আমি বললাম আচ্ছা, আপনি যখন মানে আমি আবার তাকে বলতেছি আচ্ছা ভালো করে বলেন তো, আপনি কি কোনো পার্থক্য বুঝতে পারেননি? তো রুগী এখন সাত করে সামনের দিকে আগে আসলে এভাবে এসে বলতেছে, মানে আমার দিকে ঝুঁকে এসে বলতেছে অবশ্যই বলবো, 6 দিন ভালো ছিলাম, হ্যাঁ, কিন্তু এই একদিন মানে কালকে খুব খারাপ ছিলাম। এই যে কথা বলার স্টাইল, হঠাৎ করে এসে সামনের দিকে আসছে। মার্কস ভূমিকার একটা রুব্রিক্স আছে, এই সিএম বাইর করো তো, দেখাও। অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট, ঠিক আছে? অ্যাব্রাপ্ট, দেখেন এই যে অ্যাব্রাপ্ট মানে রাফ কথাবার্তা, সাত করে কথা বলে। আগে কি হয়েছিল বাদ, গতদিন ব্যথা হয়েছে সেটা নিয়ে সে ঝগড়া করবে আপনার সাথে, অ্যাব্রাপ্ট। এরপরে নিচে দেখেন সাবরুব্রিক দেওয়া আছে, নিচে হাতটা নিয়ে যাও, অ্যাফেকটেশন রাফিয়েট, অ্যাফেকশনেট রাফিয়েট। দেখেন ওই যে নিচে নিয়ে গেছে অ্যাফেকশনেট রাফিয়েট। নাকজুমিকের কথা বলার স্টাইল এরকম, আমরা নাকজুমিকের মধ্যে এই জিনিসটা অনেক, প্রায় নাকজুমিকের মধ্যে পাই। মানে এই যে অ্যাব্রাপ্ট, অ্যাফেকশনেট রাফিয়েট, এটা মানে কি? মানে মনের ভিতরে তার স্নেহ, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সব আছে, কিন্তু উপরে উপরে সে হার্ড। কথা বলতে বলতে সে জোরে করে এমন, মানে জোরে করে তার টেম্পো বাড়ায় দিবে, তার মানে ওয়ার্ডের, মানে ভয়েসের টোনটা বাড়ায় দিবে, ভলিউম বাড়ায় দিবে, সামনের দিকে ঝুঁকে আসবে, এমন ভাবে ঝুঁকে আসবে আপনি আপনি পিছনে চলে যাবেন। হ্যাঁ, তো এইরকম সে আর কি, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সে এরকমটা না, সে একদম ন্যাচারাল, কিন্তু তার প্রেজেন্টেশনটা এরকম। তার প্রেজেন্টেশনটা কেন এরকম হয় এটাও আমরা বলবো, এটাও আমরা ওই সময় ব্যাখ্যা করব, আমরা বলবো, আপনারা ধৈর্য রাখলে বলবো। তো আমি রোগীকে বললাম এর আগে তো প্রতিদিন হতো। রোগী বলছে হ্যাঁ প্রতিদিন হতো। আরো তো অনেক বেশি ব্যথা থাকতো নাকি? যে হ্যাঁ প্রতিদিন হতো, ব্যথা ওরকম থাকতো, কিন্তু এই 6 দিন ব্যথা হয়নি। তো এই 6 দিন যে ব্যথা হয়নি বা কম ছিল, কত পার্সেন্টে, আপনারা পার্সেন্টেজে জিজ্ঞাসা করবেন রুগীকে, কত পার্সেন্টেজে কম ছিল? তো রুগী বলছে যে 20%। আমি তো শুনি তো 20% কম ছিল,
20% কম ছিল না আর 20% বাকি হতে ভালো ছিল? আমি তো কনফিডেন্স যে ওষুধ ঠিক আছে। তখন রোগী বলছে না 20% কমছে। মাত্র 20%? হ্যাঁ 20%। আমি তাকে বললাম এই যে আপনি বললেন 6 দিন ব্যথা ছিল না। তো তখন রোগী বলছে না 20% কম। আমি তাকে বললাম তাহলে 80% তাহলে ব্যথা আছে। আমি কিন্তু ঘুরাচ্ছি কথা, ঘুরাই ফিরাই বলতেছি। তো রোগী বলতেছে যে দিনের বেলায় মাঝে মধ্যে ব্যথা হতো, কখনো কখনো অল্প ব্যথা হতো, হালকা হালকা ব্যথা হতো। আগে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যথা শুরু হয়ে যেত। তো এই 6 দিন কি এরকম হয়েছে? আমি জিজ্ঞাসা করতেছি 6 দিন কি এরকম হয়েছে? হ্যাঁ ছিল না। হ্যাঁ হ্যাঁ ছিল না, হালকা ছিল, সেটা না থাকার মতন। দেখেন রুগী বলতেছে 20%, আবার বলতেছে, মানে কনফিউশন করে দিচ্ছে। তো এখানে এই বিষয়টা ভালো করে বোঝার মতন, এটা বুঝতে হবে কথাগুলা। 6 দিন ব্যথা ছিল না, হালকা ছিল, যা না বললেই নয়। আর কতখানি কমছে? 20%। তার মানে গতকালকের ইন্টেন্সিটি, তীব্রতা আগের মতো ছিল, মোটামুটি আগের মতো ছিল। এটা তার ওই 6 দিনের যে উপকার পাইছে সেটাকে সে ভুলে গেছে। ম্যাক্সিমাম রোগীগুলো এই কাজই করে। তো তাহলে আমি তা বললাম যে এই 6 দিন আপনি ভালো বোধ করেছেন, দোকানে গেছেন, কাজ করেছেন, ব্যবসা করেছেন, এইভাবে কথা বলতে হয়, কিন্তু আপনারা বলবেন এইভাবে। রুগী বলছে হ্যাঁ হ্যাঁ জি জি করেছি, কিন্তু গতকাল অনেক বেশি হয়েছে এবং গা ঘাটছে, গা ঘাটতে ঘাটতে তো বমিও করে দিলাম। রুগী আবার বলতেছে, বলেন, তাহলে গতকাল আপনি দোকানে যাননি? পুরা দিন বাসা রুগী বলছে যে পুরা দিন আমি বাসায় বসেছিলাম, যেতে পারিনি, কোনো কিছু খাওয়া দাওয়াও করিনি। তো আমি বললাম আচ্ছা এভাবে এটা ঠিক আছে, কিন্তু আপনি তো 6 দিন তো আপনি ভালো ছিলেন। তখন বলছে হ্যাঁ জি বুঝতে পেরেছি, আমি ছিলাম, কিন্তু গতকালকে তো ইয়ে হয়েছে। তো আমি তো আসলে ফ্রাস্ট্রেটেড মাঝে মধ্যে হয়েও যেতে হয়। এত চিন্তা ভাবনা করে এত একদম কনফার্মেশন ইয়ে পাওয়ার পরে এটা কাজ করবে না, এটা কথা হলো। আর কিছু বলবেন? না 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 সবকিছু ঠিকঠাক। তো আসলে হয় কি, ম্যাক্সিমাম কেস গুলাতে হয় পেশেন্টরা অতটা, মানে এটাও তো এক ধরনের শিক্ষা, কিভাবে আপনার ফলাফলটা বলতে হয়, তাই না? এটা এইরকম লিটারেসি পেশেন্টের মধ্যে, সব পেশেন্টের থাকে না, পিএইচডি করা পার্সনের মধ্যে থাকে না, কি বলতে হয় কি বলতে হয় না এটা তারা বুঝতে পারে না। এরও হয়তো কোনো না কোনো একটা কারণ থাকে, এই কারণে হয়তো পেশেন্ট এরকম কথা বলে। তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে সে কতখানি ঠিক হয়েছে আর কতখানি হয়নি। আমরা এই পেশেন্টটাকে নাক্স ভূমিকা দিয়েছিলাম। আমি এই পেশেন্টের সে সময়ের ইন্টেন্সিটি, তার এই যে সে তার সাফারিং, এটা দেখে আমি তাকে সরাসরি 1M দিয়েছিলাম। 1M মানে দিয়েছিলাম এইভাবে, ওই যে পুরিয়া করে, এটা আমার অনেকদিন আগেকার কেস, তখন আমরা পুরিয়া বানাতাম, মানে যে কি বলে মিল্ক অফ সুগারের মধ্যে একটা গ্লোবিউলস দিয়ে ওটাকে ক্র্যাশ করে 3টা পুরিয়া বানাই দিই, দিয়ে বলছিলাম যে 10 মিনিট পর পর 3বারে খেয়ে নেবেন। ওটা ছিল মানে প্রথম ডোজ। আমি 100% কনফার্ম ছিলাম। তার মেন্টাল স্টেট অনেক বেশি ছিল, মেন্টাল, হায়ার মেন্টাল প্যাথোলজি। আমরা এই হায়ার মেন্টালিটি, আমরা হায়ার পটেন্সি দিয়ে দিয়েছি, 1M দিয়েছি। তো দেওয়ার পরে আমার তো মনে হয়েছে যে না, এটা আমি যেটা দিচ্ছি এটাই পারফেক্ট, আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি ভাবতেছি সেটা কাজ করলো না কেন। আমি কিন্তু চিন্তা করতেছি। এবার পেশেন্ট হঠাৎ করে বলে উঠলো যে ডাক্তার সাহেব, আপনার উপর আমার পুরা বিশ্বাস চলে আসছে। মানে আমি কিন্তু চিন্তা করি, আমি আসলে কিন্তু ফ্রাস্ট্রেটেড, আমি ভাবতেছি এটাকে আবার সেকেন্ড প্রেসক্রিপশন করবো, মানে সেকেন্ড বার আবার রিমান্ডে নিব। কোনোভাবে ওকে স্বীকার করাতে পারতেছি না। এবার রুগী বলতেছে যে আমার উপরে, আপনার উপরে পুরোপুরি বিশ্বাস চলে আসছে। আমি বললাম কেমন বিশ্বাস? তো বলে যে আপনি আমি এতদিন এতদিন এত এত ট্রিটমেন্ট করলাম, আমার কারো উপরে ভরসা আসেনি, আপনার উপরে আমার ভরসা তৈরি হয়ে গেছে। বললাম, আমার উপরে ভরসা আপনার কিভাবে তৈরি হলো? যে আমি 6 দিন আরাম পেলাম এই কারণেই। আরেকটা কারণে ডাক্তার সাহেব হয়েছে যে গতকালকে আমার মাথা ব্যথার পরে আমার বমি হয়েছে, এই পর্যন্ত কারো ওষুধ খায় আমার বমি হয়নি। আমি লাখ টাকা খরচ করে ফেলেছি ডাক্তার সাহেব, কিন্তু কখনো হয়নি। ও আচ্ছা আচ্ছা, এই কারণে আপনার কাছে ভালো লাগছে। হ্যাঁ ডাক্তার সাহেব, এটা ভালো লাগবে না কেন বলেন? এরপর থেকে তো আমার ভালো লাগা বোধ শুরু হয়েছে। তো খুব ভালো। আমি বললাম, এই তো লোক লাইনে চলে আসছে। তো এই লোকটা যখন আমার সাথে কথা বলতেছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে সে আমার সাথে ঝগড়া করতেছে, কথা বলতেছে ওই স্টাইলে। হ্যাঁ, এবং আমারও মনে হচ্ছে যে আমি বারবার তাকে যেভাবে বাজাচ্ছে আমিও তার সাথে ঝগড়া করতেছি। তো মনে রাখবেন নাক ভূমিকার কথা বলার স্টাইল এটা। আপনি যদি এতই উন্নতি বুঝতে পারেন তাহলে খুলে কেন বলছেন না একবার? এই 5%, 10%, 20% পেঁচাচ্ছেন কেন?
কেন বারবার এরকম করছেন? নাক ভূমিকা এরকম করে, আমরা আপনার কাছে মনে হবে যে আনগ্রেটফুল, বেসিক্যালি আনগ্রেটফুল না, নাক ভূমিকা আনগ্রেটফুল না। আর্সেনিককে আমরা আনগ্রেটফুল পাই, আনগ্রেটফুলের মধ্যে আর্সেনিক আছে, ঠিক আছে? আর্সেনিকের মানে একটা তরিকা থাকে, যদি আর্সেনিক ঠিক না হয়, ধরেন মনে করেন যে আর্সেনিকের 99% ঠিক হয়েছে, 1% ঠিক হয়নি, সে বলবে ডাক্তার সাহেব আমার 1% বাকি আছে। হ্যাঁ, কিন্তু নাক ভূমিকায় কিন্তু ওরকম না। নাক ভূমিকার মধ্যে একটা প্যাশন থাকে, প্যাশনেট। নাক ভূমিকা চায় যে তার জিনিস 100 99.99% হোক, এটা সে চায় না। তার কথা বলার স্টাইলটাও এরকম। এজন্য প্রথমে ভালো করে তাকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এক্সাক্ট তার কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা তাকে বোঝার চেষ্টা করতে, কাজ তার তো হয়েছে। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের চেম্বারে যখন রুগী কোনো কোশ্চেন ছাড়াই কোনো কথা বলে, মানে স্পন্টেনিয়াসলি মনের অজান্তে বলে ফেলে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্সি থাকে। রুগীকে না জিজ্ঞাসা করলে অটোমেটিক্যালি রুগীর মুখ থেকে যে কথাটা চলে আসে সেটা ইম্পর্টেন্ট। এই পেশেন্টকে না জিজ্ঞাসা করা সত্ত্বেও সে বলছে ডাক্তার সাহেব এই প্রথম 4 বছর, এই প্রথম আমি কোনো ডাক্তারের উপরে বিশ্বাস রাখলাম, 4 বছর ধরে আমি ট্রিটমেন্ট করে কারোর উপর বিশ্বাস রাখতে পারিনি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার বমি হয়েছে। হ্যাঁ, খাওয়ার পরে বমি হয়েছে, এটা একটা বিষয়। 6 দিন ভালো ছিলাম, এর আগের ডাক্তারের কাছেও সে 6 দিন কেন 1 মাসও ভালো ছিল, ছেলে বললো না 2 মাস ধরে ভালো ছিলাম। এই কারণে এবার আমার মনে আমার কাছে মনে হলো যে এই রোগী কিন্তু মেন্টালি অনেকখানি স্যাটিসফাইড। কি ঠিক হয়েছে তার? মাই, তার আই ঠিক হয়েছে, আই আমি, কিন্তু তার মাইটা এখনো ঠিক হয়নি। এটা ভালো করে বুঝেন, পেশেন্টের ভেতরের আইকে ভালো করে বুঝতে হবে, মানে তার জেনারেল বিইং, সেটা জেনারেল ওয়েল বিইং তার মধ্যে ফিরে আসছে, এক ধরনের প্রশান্তি তার মধ্যে আসছে, ভিতর থেকে তার মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাব, এক ধরনের কনফিডেন্স আসছে, যেটা 4 বছর ধরে কোনো ডাক্তারের কাছে যে সে পায়নি। 1 বছর হোমিওপ্যাথি খাইছে, সেখানেও পায়নি। হতে পারে তার মাথা ব্যথা একদিনের জন্য আবার আসছে, মানে জেনারেলি পেশেন্ট বেটার, পার্শিয়াল হয়তো কিছু একটা দিন অ্যাগ্রাভেট করেছে, মানে এই যে 6ষ্ঠ দিনে বা 7ম দিনে অ্যাগ্রাভেট করেছে, ঠিক আছে? মেডিসিন অ্যাডজাস্ট হয়েছে, হয়তো রিপিটেশন, এই যে বাড়লো, এটার জন্য একটা রিপিটেশনের প্রয়োজন, একটা ডোজের প্রয়োজন। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? এখন তার একটা ডোজের প্রয়োজন। ভাইটাল পোস্ট মোটামুটি যেটুকু কাজ করেছে, ডোজ। এই ক্ষেত্রগুলো আমি যেগুলো করি সেটা হলো একটা প্লাসিবো দিয়ে দেখি যে হচ্ছে কিনা। তো আবার ওই যে ইন্টেন্সিটিটা বেশি ছিল, তো আমার কাছে মনে হলো যে না, তার যে মেন্টাল স্টেট ওটা এখনো পুরোপুরি যায়নি, আমাকে রিপিটেশন করতে হবে। রিপিটেশনের কেন প্রয়োজন হবে? আপনি 1 ডোজ দিয়ে দিলেন আর আজীবন রোগী ভালো থাকবে এমনটা কিন্তু সব ক্ষেত্রে হবে না। কিছু ম্যানেজ করার বিষয় থাকে, আবার কিছু কিছু জায়গা আমরা রিপিট করব। দ্বিতীয় যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, রোগী বলল 4 বছর ধরে আমার কখনো বমি হয়নি, গতকাল আমার বমি হয়েছে এবং বমি করার পর থেকে আমার অনেক ভালো লাগছে, লাখ টাকার ওষুধ খেয়েছি কিন্তু বমি হয়নি। আমাদের এমনি জনসাধারণের কি ধারণা, সাধারণ লেম্যানের কি ধারণা? ধারণা হচ্ছে যে মাথা ব্যথা হলে বমি করলে আরাম লাগবে, কমন সেন্স, এটা সবাই ভাবে। এই রোগীর কিন্তু কখনো ভালো হতো না, মানে বমি হইতো না, ঠিক আছে? আমরা যদি নাক ভূমিকার ইয়ের মধ্যে দেখি, জেনারেল সিমটমের মধ্যে দেখি ভমিটিং এমএল, যে সেম যদি বাইর করে, বা স্টোমাক ভমিটিং এমএল, যেখানে দেখি নাক ভূমিকা আছে, বেশি মেডিসিন নাই, 5-7টা মেডিসিন আছে, জেনারেল ভমিটিং এর এমএল অথবা ওই যে স্টোমাকের মধ্যে আছে, নাক ভূমিকা পাবো। যেটাতে সে বেটার ফিল করে, বমিটা হয়ে গেলে সে বেটার ফিল করে, কিন্তু 4 বছর ধরে তার কোনো বমি হয়নি, গতকালকে তার মাথা ব্যথা হয়েছে কিন্তু বমি হওয়ার পরে তার ভালো লাগা হয়ে আসছে, এই কারণে সে খুশি। তার মানে কি, রিমেডি ঠিক আছে, পটেন্সিও ঠিক আছে, রিপিটেশনটা কম হয়েছে। আমি ইন্ডিয়ান অনেক ডাক্তারকে দেখেছি 1M 10M 15 6 দিন 7 দিন ধরে খাওয়াইছে, কিন্তু আমার আমার আমি খাওয়াইনি, আমার ভয় লেগে, মানে ভয় বলেন বা যাই বলেন, আমি কিন্তু ওটা করতে পারিনি। তো আমার কাছে এবার মনে হলো যে এবার তাকে একটু রিপিটেশন করবো, কিন্তু আমার কাছে এটা মনে হয়নি যে তাকে পটেন্সি বাড়ানোর দরকার।
হ্যাঁ একটু বাড়ানো যায়, কিন্তু ওই পুরা 1M দিয়েছি এবার 10M করে দেবো এরকমটা করবো না। এই জন্য আমি কি করলাম, আগের বারে তো ইয়েতে দিয়েছিলাম, মিল্ক অফ সুগারে দিয়েছিলাম, এবার আমি ডিস্টিল ওয়াটারের মধ্যে দিলাম, দিয়ে আরএস দিয়ে বললাম যে 10 বার ঝাঁকি দিবেন। এবার 10 বার ঝাঁকিতে আমরা এমনি মানে লেম্যান ল্যাঙ্গুয়েজে কি বলে পাওয়ার বাড়ে, তাহলে কি 1M মানে 1000, এবার যদি 10 বার ঝাঁকি দিয়ে ওখান থেকে খাই তাহলে 10,000 এক হলো, তাহলে এক মাত্রা আমি তাকে বাড়ালাম, একটা পাওয়ার বাড়ালাম। হ্যাঁ আমি তাকে বললাম যে আপনি যে এইভাবে 10 বার ঝাঁকি দিয়ে একটা কাপের মধ্যে নেবেন, নিয়ে 10 মিনিট পর পর 3 বার ওটা খাই ফেলবেন, যে বাকি যে ওষুধটা থাকবে সেটা রেখে দেবেন, কখনো যদি আবার ব্যথা আসে তখন একবার খাবেন, আর 1 মাস পরে আসবেন, এর মধ্যে আর আসবেন না। তো ওই যে মেডিসিনটা রেখে দিলাম, ওটা তাকে কনফিডেন্স দিয়ে রেখে দিলাম। আমি অনেক মেডিসিন দিয়ে রাখি, মেডিসিন পেশেন্টদেরকে তাদের কনফিডেন্স দিয়ে রাখি, এটা হলেই খাবেন, আমার অনেক পেশেন্ট আছে, এটা হলেই খাবেন। এটা একটা ম্যানেজমেন্টের পার্ট, এটা খুব জরুরি, এটা আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, দেখেন আমি কেসটাকে কিভাবে সলভ করলাম, একদম ইনস এন্ড আউট আমি বোঝানোর চেষ্টা করছি। পেশেন্ট জেনারেলি বেটার, ভেতর থেকে একটা পজিটিভ লাইট পেয়েছে, সে ডিসপেয়ারে ছিল, ভিতরে ভিতরে আশা হারিয়ে ফেলছিল, আমি ঠিক হব তো, আমি ভালো হব তো, এত কবিরাজ দেখালাম, ডাক্তার দেখালাম, মৌলভী সাহেবের কাছে গেলাম, এত কিছু করলাম, এই যে কথাগুলো কেন বলছিল, এটা তার ডিসপেয়ার থেকে বলতেছিল। এবার ওষুধ খাওয়ার পরে রোগীর মধ্যে হোপ চলে আসলো, রোগী কিন্তু বলেই দিল, তার মধ্যে ওয়েল বিং তৈরি হলো, বডি কি করলো, বডি এক্সপালশন করলো, একটা পয়জন বাইর করলো কিভাবে, বমি হলো, বমির মাধ্যমে, তাই না, বমির মাধ্যমে একটা আমরা বলি না ডিসচার্জ, একটা ইয়ে পড়লো। তো এর বিষয়টা কি, এর বিষয়টা হলো মেডিসিন ঠিক আছে, পটেনশিয়াল ঠিক আছে, আর একটু বাড়ানো দরকার, যদি না বাড়াতাম তাও চলতো, তারপরে একটু কিছু রিপিটেশনের দরকার ছিল। তো তৃতীয় ফলো আপে 1 মাস পরে রুগী আসলো, তাকে জিজ্ঞাসা করলাম এখন কেমন আছেন, রুগী বলছে খুবই ভালো, একদম ভালো আছি, কত পার্সেন্ট উন্নতি হয়েছে, এবার রুগী বলছে 90%, নাকভূমিকা 90%, কিন্তু রুগীর চেহারার মধ্যে প্রফুল্লতার ভাব, প্রশান্তি চোখে মুখে ফুটে উঠছে। রুগী বলছে 1 সপ্তাহে এর মধ্যে সপ্তাহে 1 দিন একটু পেন টেন হতো, আগে যেরকম ব্যথা করতো ওরকম না, ওরকম হতো না, বলা যায় 90%ই ভালো। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবার নিজে থেকে রুগী বলতেছে ডাক্তার সাহেব আপনার জন্য আমার অন্তরের ভিতর থেকে দোয়া আসে, আমি যখন নামাজ পড়তে যাই আপনার কথা মনে আসে, ডাক্তার সাহেব আল্লাহ আপনার মঙ্গল করুক, আমার অন্তর থেকে আপনার দোয়া থাকলো, আপনার আল্লাহ মঙ্গল করুক। আমি বললাম যে থ্যাংক ইউ, শুক্রিয়া। পেশেন্ট বলছে যে আমি 4 বছর ধরে ভুগছি, এত ব্যথা ভাবা যায়, এখন আমি ভালো। এই কথাগুলো যখন বলছে পেশেন্টের চোখ ছলছল করে উঠছে, চোখে জল চলে আসার মতন মনে হচ্ছে। কি এই যে আমি আপনাদেরকে বারবার বলি যে ধন্যবাদ লেখেন, এই লেখেন, এই লেখেন, এগুলো গ্র্যাটিটিউড। নাক্স ভূমিকে গ্র্যাটিটিউড প্রকাশ করলো ওইভাবে, চোখে পানি নিয়ে এসে, গ্র্যাটিটিউড, ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবার এই রুগী কিন্তু একবারও বলছে না যে আমি পেরেশান হয়ে আছি, আমি পারসিকিউটেড, এটা বলতেছে না। আমরা পারসিকিউটেড কোথায় থেকে নিয়েছিলাম, তার হাউ থেকে, তার টোন দেখে, তার ফেসের এক্সপ্রেশন দেখে। এখন সে বলছে, একবারও বলছে না যে আমি পারসিকিউটেড, আমি এত পেরেশান ছিলাম, এখন বলতেছে আমি 90 বার সুস্থ, বলতে বলতে চোখে পানি চলে আসলো। তো আমরা বিশ্বাস করি, আমরা এখানে এসেছি, আমরা এই চেয়ারে বসছি, আমরা আমাদের চেম্বারের চেয়ারে বসি, আমরা ট্রিট করার জন্য, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ওষুধ দেব, আর সুস্থ করার মালিক উপরওয়ালা, তিনি সুস্থ করবেন। হ্যানিম্যানও বলেছেন উই অ্যাডমিয়ার, হি কেয়ার, হি কিওর। আমি এই কথাটাই, রুগী যখন এই কথাগুলো বলতেছিল আমি ডাইরেক্টলি বললাম যে ভাই আমি আমারটা চেষ্টা করেছি, বাকিটা উপর আল্লাহর মর্জি, মানে সে অনেক গ্র্যাটিটিউড দিচ্ছিল, তো তখন আমি এই কথাটা বললাম। তখন সে কি করলো জানেন, সে শুধু বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই, এরকম একটা কথা বললো, জাস্ট হ্যাঁ তাই, সিম্পল কথা বললো। নাক্স ভূমিকা তো, আমি একটু আগে কি নাক্স ভূমিকার সালফার কোন লঙ্গিং এন্ড রিপোর্টস, এটা কি ইয়ে রাখেনি তো এখানে, লঙ্গিং এন্ড রিপোর্টস এর যে ইয়েটা বলো, ওখানে সালফার আছে,
সালফার হলে কি করতো দেখেন, ছোট ছোট ডিডি করা আমি আপনাদেরকে বলি দিই, এটাও কিন্তু গুরু টিপস। সালফার হলে কি করতো, সালফার হলে এই উপরওয়ালা বলা মাত্রই কিন্তু সে শুরু করে দিত রিলিজিয়াস নানান বিষয়ে টেনে কথা বলা শুরু করতো। আপনারা নাক্স আর সালফারকে অনেক জায়গায় পাবেন, দুটো পাশাপাশি। আমাদের অনেক ডাক্তার, প্রবীণ ডাক্তাররা কি করেন, ডে নাইট বলে, ডে মানে দিনের বেলা সালফার দেয়, রাতের বেলা নাইট দেয়, এমন ভাবে দেয় প্রচুর প্রেসক্রিপশন এরকম হয়। এই দুটো মেডিসিন প্যারালালি চলে, অনেক রুব্রিক্স আপনারা পাবেন, কিন্তু এদের মধ্যে বিস্তার ফারাক, রাত আর দিন, আসমান জমিনের ফারাক। আমরা কিন্তু এভাবে চিন্তা করি না, ম্যাথমেটিক্যাল দেখে আসছি, কারো অভিজ্ঞতা দেখেছি 30 বছর অভিজ্ঞতা, অমুক তমুক, ওগুলা ফলো কিন্তু দুই জায়গায়। আমরা এগুলো সামনের দিন আলোচনা করব, দেখেন কিরকম লাগে। তো একটু ছোট্ট ডিফারেন্সিয়েট করে আজকে শেষ করে দিই। একটু বলি, সালফার যদি বলে, হ্যাঁ সালফার যদি ওই জায়গাটা হতো যে উপরওয়ালার ইয়াতে, তাহলে সালফার এই সিম্পল রিলিজিয়াস বিষয় নিয়ে একদম এত 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 কথা বলতো, উপরওয়ালা এই করেছে, উপরওয়ালার জন্য এই হয়, আমাদের এই করতে হবে, ইমানের ও মুখ তো মুখ, হ্যাঁ রিলিজিয়াস অ্যাফেকশনে টু মাচ অকুপাইড উইথ উপরওয়ালার আশীর্বাদে এই হবে, হ্যান ত্যান বলতে থাকবে। কিন্তু এই ব্যক্তি কি করলো, সিম্পল হ্যাঁ বলে ছেড়ে দিল, সে পুরো ক্রেডিট আমাকে দিল, গ্র্যাটিটিউড আমার উপরে দেখালো, এটাই নাক্স ভূমিকা। আর সালফার হলে পুরো উল্টা, অন্য একটা জায়গায়, হ্যাঁ আল্লাহ এই আল্লাহ অমুক অমুক ভগবান অমুক অমুক, সে যে ইয়াতে রিলিজিয়াস অ্যাফেকশনের দিকে, সে যে রুলটাকে ফলো করে সেই দিকেই যেত। এইভাবে কিন্তু ছোট ছোট জায়গাতেও ফলো আপেও দেখেন এইভাবে পার্থক্য করা যায়। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অনেক মনোযোগ দিয়ে আপনারা ক্লাসটা শুনলেন, উপভোগ